হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই আজকে শর্টস ভিডিওটা পেয়েছো। তোমরা নিজেরা তো করবেই, আর সাথে সেভ করে রাখো যাতে কোনো ভুল না হয়। দেখে নিয়ে করবে, আর তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জন যাকে যাকে তোমাদের মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে সতর্ক করে দিও। কারণ আমরা সবাই জানি যে আমাদের এই 2025-এর যে কালী পুজোর আমাবস্যাটা কিন্তু অন্য একটা মাত্রা নিয়েছে। অনেকেই কনফিউজড আছে যে এই কালী পুজোটায় অ্যাকচুয়ালি কবে কিরকম ভাবে কি পড়েছে। যাই হোক, সেই সব বিষয় নিয়ে অন্য সময় আসবো। কিন্তু বলে রাখি, এই আমাবস্যার জন্য কিন্তু একটা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকে। কারণ কি জানো? তোমার উপর খাড়াখাড়ি চলছে, তোমার উপর শত্রুতা, অথবা কাউকে ক্ষতি করতে হবে, জীবনের মতো ফেলে দিতে হবে, এরকম কাজ, যত নেগেটিভ কাজ বেশি কিন্তু করা হয় এই কালী পুজোর রাতে। তাই বলবো, যাতে তোমাদেরও কোনো ক্ষতি কেউ না করতে পারে, তার জন্য যে টিপসটা তোমাদের দিয়েছি সেটা সবাই কিন্তু খুব ভালোভাবে করবে। আশা করি তোমরা উপকার পাবে। কারণ তোমরা জানো, লক্ষ লক্ষ মানুষ আমার টিপস অ্যাপ্লাই করে উপকৃত হয়েছে। যার কারণে আমি তোমাদের জোর করে বলি যে একটাও টিপস তোমরা মিস করবে না। আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আসে হচ্ছে মুর্শিদাবাদ থেকে। অনুশ্রী বসাক ঘটনাটা শেয়ার করে। অনুশ্রীর কথা মতো আজকে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে বলবো একটা করে প্রত্যেক দিনের মতো লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে নিও। কারণ টিপস গুলো যাতে তোমরা উপকৃত হও, তার জন্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবার ঘটনায় ফিরি। আমাদের অনুশ্রী বসাক যে বোন ঘটনাটা বলে দিদি ভাই, আমার বাড়ির পাশে এমন একটা ভয়ঙ্কর ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে। আমরা প্রতিবেশী, কিন্তু আমরা কিছু কিছু জিনিস আভাস পেতাম। কিছু কিছু জিনিস আভাস পেলেও আমরা যেহেতু যাদের সাথে ঘটছিল তাদের সাথে আমরা সেরকম ভাবে কথা বলতাম না। কোনো রকম আমাদের ওদের সাথে কোনো ব্যক্তিগতভাবে কথা বা দেখে হাসা যেটা হয়, এরকম কিছুই ছিল না। জাস্ট আমরা চিনতাম যে আমাদের প্রতিবেশী। কারণ ব্যক্তিগতভাবেই ওরা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসতো। ওরা পাড়ায় কারোর সাথে কথা বলতো না। আর ওরা না খুব ব্ল্যাক ম্যাজিক করতো, মানে নিজেদের পরিবারের মধ্যেই নিজেরা কিন্তু ক্ষতি করতো। ধরো নিজের লোককেই, কাউকে দেখলো কারোর ভালো কাজ হচ্ছে তাকে ক্ষতি করে দিল, কাউকে দেখলো যে তার মেয়ের ভালো একটা বাড়িতে বিয়ে হয়েছে, নিজেদের মধ্যে এইসব করতো। যারা নিজেদের মধ্যে ক্ষতি করে তারা হয়তো বাইরের লোককেও ক্ষতি করে। যার জন্য ওরা কারোর সাথে কথাও বলতো না, আর পাড়ার কেউ ওদের সাথে কথা বলতো না। ওদেরকে না পুরো একটা ঘর করে দিয়েছিল। পাড়ার মধ্যে থাকলেও কেউ ওদেরকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করতো না, খোঁজও নিত না। তো একদিন ওদের বাড়িতে রাতের বেলা খুব হট্টগোল শোনা যায়, মানে চিৎকার চেঁচামেচি রাতের বেলা হচ্ছে। তখন আনুমানিক 1:30 বাজে। আমার বাবা আমাকে বললো, অনু দেখ তো, মনে হয় পাশের বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে, কি হলো বলতো। পাড়ায় থাকি আমরা, যতই কথা না বলি রাতের বেলা একটা চিৎকার চেঁচামেচি সবারই তো একটা কিরম অদ্ভুত লাগে। তো আমি তখন আমার বাবাকে বললাম, বাবা ছাড়ো না, ওরা দেখো গে আবার কার ক্ষতি করেছে। কারণ ওদের পরিবারের মধ্যেই ওরা যে ব্ল্যাক ম্যাজিক কড়াকড়ি করতো, এইটা নিয়ে ওদের নিজেদের মধ্যেই কিন্তু একটা ঝামেলা, একটা দ্বন্দ্ব সবসময় ছিল, থাকতো। তো সেখানে দাঁড়িয়ে বলছে, ছাড় মা ছাড়, ছাড়, ওদের ঘরে যাওয়া হচ্ছে হচ্ছে, তুই শুয়ে পড়, আমি নয় দেখছি। তো আমি বাবাকে বললাম, দেখো বাবা, কিছু দেখার দরকার নেই, যা দেখার সকালবেলা পাড়ার কেউ না কেউ তো খবর দেবেই, কারোর কাছ থেকে জেনে নিও, কি দরকার ওদের বাড়িতে কি হচ্ছে জানার। তো আমার বাবা কৌতূহল বশত আমাকে বললো, না রে মা, যাই হোক এত রাতে হট্টগোল হচ্ছে, আহ এটা তো ভালো না, একটুখানি দেখা দরকার, একটু দেখে আসি। তো বাবা আমাকে না করছে, আবার বাবাই মানে স্থির হয়ে থাকতে পারছেন না। বাবা বেরোলো, বেরিয়ে বাবা বারান্দার দরজাটা খুলে, বাবা ওই বাড়ির একটা ছেলে আছে যেন কমল, ছোট ছেলে, ওই বাড়ির ছোট ছেলে,
বিয়ে হয়ে গেছে, 27-28 বছর বয়স। তো ওই ছেলেটাই পাড়ায় মোটামুটি সবার সাথে একটু যেচে যেচে কথা বলে। তো বাবা তখন বলে, কমল কি হয়েছে রে, এত রাত্রের বেলা এত হট্টগোল কেন তোদের বাড়িতে? সত্যি তোদের না পাড়াতে থাকতেই দেওয়া যাবে না, বাবা এই কথাটা বলে। তখন সেই কমলদা বাবাকে বলল, কেন কাকু, আপনার বাড়িতে কোনোদিন অশান্তি হয় না? হতেই পারে আমাদের বাড়িতে কিছু হচ্ছে, কান পেতে শুনছেন কেন, বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে পড়েন। তখন আমার বাবা রেগে গিয়ে বলল, এই অনু, তুই দরজাটা বন্ধ কর তো, দেখি প্রত্যেকদিন ছোট লোকের মতো পাড়ার মধ্যে চিৎকার চেঁচামেচি, আজকে বড় বড় কথা। তা বাবা আমাদের পাশে এক সুবল কাকু আছে, তাকে ডেকে নিয়ে ওদের বাড়িতে যায়। সে বাবার সাথে বিশাল অশান্তি, মানে সেই মারাত্মক অশান্তি বাবার সাথে। হ্যাঁ, তো বাবা বলছে তোদের বাড়িতে এরকম অশান্তি, আমরা ঘর থেকে শুনছি, আমরা রাতে কেউ বেরোয়নি বাবা না করেছে বলে। মা আমি দাঁড়িয়ে রয়েছি উঠোনে, উঠোন থেকে শুনছি ওদের বাড়িতে প্রচন্ড ঝামেলা হচ্ছে। আবার তার মধ্যে আমার বাবা গেছে, সুবল কাকু গেছে, তাদের সাথেও একটা ঝামেলা লেগে গেছে। মানে সে কি অবস্থা। লাস্টে আমার মা দেখে তো ঝামেলা বাড়াবাড়ি হবে, লাস্টে আমার বাবা এমনিতে খুব রকচটা মানুষ, খুব রেগে যান। তো গিয়ে আমার মা বাবাকে বললো, কি দরকার, ছোট লোকদের মুখ লাগছো কেন, চলো ঘরে চলো। আমার বাবা নিয়ে মাকে চলে আসে। এদিকে সুবল কাকু বাবার সাথে চলে আসে। যাক গে, ওদের বাড়ি কি হয়েছে আমরা কিছুই জানতে পারিনি। সকালবেলা সবাই এসে বলল আমার বাবাকে যে কি ব্যাপার, কালকে রাতে তোমাদের সাথে নাকি ওদের ঝামেলা হয়েছে। তখন আমার বাবা বলল, না আমাদের সাথে ঝামেলা হয়নি, ওদের আগে থেকে ঝামেলা হচ্ছিল। রাত 1টার সময় আমি ওদেরকে বলি, ওই বাড়ির ছোট ছেলেটাকে কমলকে, যে কি ব্যাপার এই রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি হট্টগোল তোদের বাড়ি তো প্রায় হয়। ওকে বলতে ও সেই ঝাঁঝা ঝাঁঝা করে উঠলো, উল্টে ও আমাকেই দুটো কথা বলছে। সেই নিয়েই মাথা গরম হয়েছিল, পাশে সুবলদাকে নিয়ে ওদের বাড়িতে গেলাম, এই পাড়ার লোককে বললো। তো যাই হোক হয়ে গেল। ঠিক দিন 5 পর আমার বাবা হঠাৎ করে খুব কাশছে, এত কাশি, বাবার না ঠান্ডা গরম লেগেছে না সর্দি লেগেছে, বাবা কাশছে। এবার কাশছে, এরকম কাশছে, কাশতে 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 মানে বাবা না পুরো একদম ঝিমিয়ে পড়ছে। আমার মা বাবাকে নিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখে, ডাক্তার ওষুধ দেয়, এসে খাচ্ছে। 2 দিন হয়, কিন্তু বাবার কাশি 2 দিনেও কমেনি। প্রথম দিন মা বলছে, কি গো তোমার তো কাশির কিছু কমছে না। বাবা বলছে, দেখো দাঁড়াও 2 দিন তো ওষুধ খাই, তারপর দেখবো। 2 দিন হয়ে যায়, বাবার কাশি আরো বাড়ে, বাবার কাশি তো কমে না। তখন বলছে যে কাশি তো কোনোভাবে কমছে না, কি ব্যাপার হলো। তো আমার মা বাবাকে বলছে যে তুমি চলো না আমার সাথে কোনো জায়গায় নিয়ে যাই, এরকম কাশিও অনেকে বান ঠান মারে, দেখো কেউ কোথাও কিছু করে এলো না তো তোমার নামে। আর ওরা যেহেতু সবসময় ক্ষতি করে নিজেদের পরিবারের মধ্যে, তো সেখানে আমার বাবাকে ক্ষতি করতেই পারে। তো বলছে দেখো ওদের সাথে সেদিন ঝামেলা হলো, ওরা কোনো জায়গায় গিয়ে তোমাকে ক্ষতি টতি করলো না তো। তখন আমার বাবা হেসে বলছে, দূর ওসব ক্ষতি ফতি ওইসব হয় নাকি, আর ক্ষতি করলে 3-4 দিন 5 দিনে ক্ষতি হয়ে যাবে, না না হয়তো শরীর ঠান্ডা গরম লেগে গেছে। কারণ আমার বাবা এই কথা বলছে, কারণ আমার বাবা না এইসব মানে অ্যাস্ট্রোলজিক্যাল, তারপরে এইসব জাদু টোনা তান্ত্রিক ক্রিয়া এসব আমার বাবা কোনোদিন বিশ্বাস করেনি না। তো বাবা মাকে বলছে যে না এরকম কোনো ব্যাপার না, হয়তো শরীরে ঠান্ডা গরম লেগে হয়েছে, ঠিক হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে। বাবার 1 সপ্তাহ হয়ে যায়, কাশি কমে না। তখন মা বাবাকে জোর করে বলল, ঠিক আছে তুমি তোমার জায়গায় ঠিক, কিন্তু তুমি আমার কথা শোনো, এই তোমার কাশি কেন কমছে না, তুমি আমার সাথে কোথাও চলো না, কিছু হলে হবে না হলে না হবে, একটু গুনিয়ে তো দেখতে পারি। তখন নিয়ে ওনাকে এক জায়গায় যান। আমাদের অনু বলে, দিদি ভাই আমার বাবাকে যেখানে নিয়ে যায় আমিও যাই। তখন সে যে একজন মানে পুরুষ তান্ত্রিক ছিলেন, উনি আমার বাবাকে বলছে, তোকে তো বান মেরেছে, কাশির বান, তুই কাশতে 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 মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবি। এই শুনে তো আমার মা কান্নাকাটি শুরু করে দেয়। আমার মা তখন তাকে বলে, বাবা যা লাগে লাগুক বাবা, আমি আমার সোনার কানের হাতের চুড়ি বিক্রি করে আপনাকে টাকা দেবো, আপনি আমার কোনো রকম স্বামীকে বাঁচান। আমার স্বামীর কিছু হয়ে গেলে আমার মেয়ে এখনো পড়াশোনা করছে, আর বিয়ে দেবো, আমার জীবনটা আমরা পুরো শেষ হয়ে যাব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমরা কে করেছে বুঝতে পেরেছি। তখন মাকে বললো যে তোমাদের প্রতিবেশী করেছে, সে বলেছে এই কথা। তখন তো আমরা সবাই বুঝতে পারলাম যে কমলদার বাড়ি থেকে করেছে।
যাই হোক, তো বলছে বাড়িতে নিয়ে চলে আসি বাবাকে। উনি সেই তান্ত্রিক মশাই কাজ টাজ সব করে দেয়। বাবার কিন্তু কাশিটা প্রায় আস্তে আস্তে 2-3 দিনের মতো অনেকটা কমতে কমতে একটা সময় কমে যায়। এইবার যেহেতু পাশাপাশি বাড়ি, বাবার শরীর ঠিক আছে, বাবা কাশছে না। আগে খুব জোরে জোরে কাশতো, মা চিৎকার চেঁচামেচি করতো, মানে একটা ভয়েতে কি হয়েছে কি হয়েছে, দেখছে কাশছে না। ওরা তো এগুলো যারা ক্ষতি করে তারা এগুলো কিন্তু চোখে চোখে দেখে যে আমি যে কাজটা করেছি কাজটা আদৌ হচ্ছে তো। যখন দেখছে যে ঠিক আছে, তখন সে কি করে, আবারও গিয়ে ক্ষতি করে আসে। কি কাজ করেছে জানো? পেট চালান করে আসে। এইবার আমার বাবা রাতের বেলা পাগলের মতো উঠে স্নান করতে যেত। শীতকাল, একদম বাইরে কুয়াশা হয়ে গেছে, ঝিঝি পোকার শব্দ। আমার বাবা পুকুরে চলে যেত। আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরে কেউ স্নান করে না। আমার বাবা ওই পুকুরে প্রথমে তো ঘরে করতো, মা কি করতো, মা বাথরুমে তালা দিয়ে দিত। মা বলতো যে রাতের বেলা তুমি স্নান করো কেন? বাবা কোনো কথা বলতো না। এবার মা কি করবে, এই তো এত টাকা পয়সা দিয়ে তান্ত্রিকের কাজ দিয়ে সব কাজ করিয়ে কাটিয়েছে, আবার নিয়ে যাবে, মায়ের কাছে তো সেরকম সামর্থ্য নেই। তখন মা কি করতো, রাতের বেলা মা জানে তালা দিয়ে দিলে বাবা স্নান করতে পারবে না, ওই জন্য বাথরুমে মা তালা দিয়ে রাখতো। বাবা কি করতো, উঠতো রাতের বেলা, উঠে দেখতো বাথরুম তালা দেওয়া। বাবা কি করতো, পেছনে যে পুকুর ছিল ওই পুকুরে রাতের বেলা 12টা, 1টা, 2টো, 3টে, কোনো টাইমের ঠিক নেই, উঠেই পুকুরে চলে যেত। এবার এই যে পুকুরে গিয়ে স্নান করছে, এইটা না আমরা প্রথমে জানতে পারিনি। 2-4 দিন বাবা বাড়িতে করেছে, মা তালা দিয়ে দিয়েছে। রাতের বেলা তো জানো মানুষ ঘুমালে মরা, আমরা সবাই ঘুমাচ্ছি, কিন্তু বাবা নেই। মা বুঝতে পারতো না, এটা 2 দিন করেছে বাবা পুকুরে স্নান। এইবার সকালবেলা একজন এসছে পুকুরে, বাড়ি পাড়ে আর কি। তো সে এসে আমার মাকে বলছে কি, দিদি একটু বাইরে আসেন তো। তো আমার মা বাইরে বেরিয়েছে, বলছে কি হয়েছে? বলছে দেখুন, আপনাকে একটা কথা বলতে আসলাম। মা বলছে কি হয়েছে? বলছে দিদি, আপনার এরকম মানে স্বামী রাতের বেলা 2 দিন ধরে দেখছি পুকুরে ঘাটে গিয়ে জলে ঝপাত ঝপাত করে জল ছিটিয়ে ছিটিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে, স্নান করে না। মানে জলটাকে হাত দিয়ে এরম এরম করে কাটায়, ওই ছিটকে ছিটকে যা জল পড়ে ওই উনি জলের মধ্যে ওরকম থাকে। বলছে আমিও ওনাকে অনেকবার রাতের বেলা বলেছি কি ব্যাপার, হ্যাঁ, এত রাতে শীতকালে আপনি চান করতে এসছেন, আমি বাথরুমে উঠেছি, আর আমাদের বাথরুমটা তো মানে পুকুর পাড়ের দিকে, জলের আওয়াজ পেয়ে আমি পুকুর পাড় দিয়ে দেখে খুব ভয় পেয়েছি, কি ব্যাপার, দাদার কি মাথা থাকা কোনো গন্ডগোল হলো? আমার মা বলছে এই সর্বনাশ। না, জানেন তো তখন মা সব বলে, বাড়িতে এরকম 3-4 দিন ধরে রাতে স্নান করতো, তালা দিয়ে রাখি, রাতে তো ঘুমিয়ে পড়ি, কিছু তো বুঝতে পারি না, উনি পুকুরে গিয়ে স্নান করে। বলছে হ্যাঁ, আপনারা একটু ফলো করবেন, রাতের বেলা ঠান্ডার মধ্যে পুকুরের মধ্যে ডুবে থাকে, আর একটা অঘটন ঘটতেই পারে, কিছু একটা হতেই পারে, এটা তো ঠিক না, দিনক্ষণ একটা থাকে তো, খারাপ ভালো সবকিছু রাতের বেলা। তখন মা বললো ঠিক আছে আমি দেখছি। এইবার আমার মা সেই রাতের বেলা আমাকে বলেছে যে তুই তোর ঘরে থাকবি, ঘরের দরজা খুললে একটুখানি সজাগ হয়ে শুবি। আমি প্রায় রাতে ঘুমাইনি। অঞ্জু বলছে দিদি ভাই আমি না রাতের বেলা মোবাইল ফোন নিয়ে বসে রয়েছি, গেম খেলছি, শর্টস দেখছি, ফেসবুক করছি, ফটো ফটো দেখছি, এসব করছি। ঠিক রাত 2টো, তখন 21, 20 কি 21 হবে, আমাদের দরজার খোলার তালা খুলে, তালাটা যখন গিরিলে রাখে একটা খট করে আওয়াজ হয়, লোয়ার তো একটা খট করে শব্দ হয়, খুব আস্তে করে রাখে। তখনই না সাথে সাথে অনু উঠে, তার ঘরের দরজাটা খোলা ছিল, একটু দরজাটা ফাঁক করে দেখছে যে তার বাবা উলঙ্গ, পুরো উলঙ্গ শরীরে তার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, মেয়ের দিকে পেছন করে, মানে সে বাইরে বেরোবে, বাইরের দিকে তার মানে মুখ। এইটা যখন দেখে, এবার অনু কি দেখছে, কিন্তু বেরিয়ে তো মায়ের ঘরে যেতে পারছে না, ভয় পাচ্ছে। বাবার ওরকম দৃশ্য দেখে ওর ঘর থেকে বেরিয়ে মাঝখানে রান্নাঘর, তারপর হচ্ছে মা বাবার ঘর। মা তালে উঠিনি, মা তো উঠলে পারে বুঝতে পারতো, মা তালে ঘুমাচ্ছে। অনু এবার কি করে যাবে? অনুর মাথায় তখন একটা বুদ্ধি আসে, যখন তার বাবা ওই ঘর থেকে যখন বেরিয়ে যায়, গ্রিলটা ওরকম খোলা, কিন্তু অনেক কিছু হতে পারে,
তার বাবার কোনো শান নেই, উলঙ্গ অবস্থায় তার বাবা বাইরে বেরিয়ে যায়। অনু তখন সাথে সাথে তার মাকে ফোন করে। ওর ভয়তে ও আর মায়ের ঘরে যেতে পারছে না, যদি বাবা বাইরে দিয়ে দেখে নেয় গ্রিল আছে। ও ওর মাকে ফোন করে মাকে বলে, মা ফোনটা তোলে কেন, মাও তো সজাগ করে শুয়েছিল, কিন্তু বাবা বেরিয়ে গেছে। তখন মা ঘুমাচ্ছিল। বলছে মা বাবা, বলছে হ্যাঁ তোর বাবা তো নেই, কখন বেরোলো? তখন বলছে মা আমি যা দেখেছি মা আমি কি করে বলবো। বলছে কি দেখেছিস বল। তখন বলছে মা বাবা না কিছু পড়েছিল না, বাবার পরনে কোনো বস্ত্র নেই। তখন অনুর মা বলছে কি বলছিস তুই? বলছে হ্যাঁ মা আমি বাবাকে এরকম অবস্থায় দেখেছি, বাবা বেরিয়ে গেছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তখন সাথে সাথে অনুর মা বেরোয়। এবার অনু বলছে আমিও যাব। তখন তার মা বলছে কি যে না তোকে যেতে হবে না, রাতের বেলা পুকুর পার, আমি যাচ্ছি, মেয়ে মানুষ, তুই গেটের সামনে থাক, জেগে থাকবি। বলছে ঠিক আছে। এবার অনুর মা যখন যায় তখন দেখছে উনি মাঠের মধ্যে ওই পুকুরের পাড়ে, দেখবে পুকুরের পাড়ে না মোটা মোটা ঘাস হয়, পুকুরের পাড়ে মোটা মোটা ঘাস, ওইখানে অনুর বাবা ওরকম উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, উলঙ্গ অবস্থায়। এইবার যখন শুয়ে আছে তখন না অনুর মা ওই গাছের আড়াল দিয়ে, ওখানে অনেক কলা গাছ, আম গাছ, পিয়ারা গাছ, পুকুর পাড়ে আরো জংলা গাছ, ওখান থেকে লুকিয়ে দেখছে সে ঠিক যেরকম কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করলে যেরকম হয়, ঠিক সেই রকম অনুর বাবা মাঠে ঠিক ওরকম ভাবেই শুয়ে রয়েছে, ওরকম কিছু একটা ওখানে হচ্ছে। এইটা দেখে অনুর মা প্রচন্ড ঘাবড়ে যায় আর প্রচন্ড ভয় পায় যে কি ব্যাপার। আর অনুর বাবার মোটামুটি তখন বয়স 54-55 বছর। তো এমনি নিজেদের মধ্যে তখন ওইসব কিছু নেই, মেয়ে বড় হয়েছে, মেয়ের তখন 21-22 বছর বয়স, মেয়ে অনু বড় হয়েছে, কিন্তু মানে এরকম ব্যাপারটা কখনোই তার কাছে কাম্য না, তারা এইসব অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে। তো তখন অনুর মা জিনিসটা দেখে মনে মনে খুব কষ্ট পায় যে কি ব্যাপার, কিন্তু ওই যে ফিলিংসটা হচ্ছে ওর বাবার যেটা দেখছে, কিন্তু ওখানে তো কোনো মহিলা নেই, তাহলে উনি কার সাথে সেই জিনিসটা ওখানে করছে। এবার তখন মানে অনুর মা খুব ঘাবড়ে গিয়ে ওই জিনিসটা না দেখতে পেয়ে না বাড়ি চলে আসে। তখন অনু বলছে মা বাবা কোথায়? বলছে আমি জানি না। বলছে মা বাবা কোথায়, তুমি জানো, বলো বাবা কোথায়, কি হয়েছে বাবার? যতই হোক মেয়ের তো বাবার প্রতি এক্সট্রা একটা টান থাকে, আমরা সবাই জানি। তখন বলছে যে তোর বাবা ওই পুকুরে গেছে। বলছে মা বাবা পুকুরে গেছে, তুমি ডেকে চলে আসলে মা, বাবাকে তুমি নিয়ে আসো ওখান থেকে, যদি কিছু অঘটন ঘটে যায়। বলছে কিছু অঘটন ঘটবে না, তোর বাবা একা নেই। বলছে তার মানে? বলছে না তোর বাবা একাই আছে, মানে তোর বাবা একা খুব সাহসী, কিছু হবে না তোর বাবার। বলে অনুর মা ঘরে গিয়ে শুয়ে পড়ে। অনু এবার ভাবলো মা এরম করে হেয়ালি করে কেন কথা বলছে। অনু কি করে, নিজে একা বেরোয়, তার মা কিন্তু জানে না তার মা শুয়ে রয়েছে। অনু একা বেরিয়ে অনু দেখে তার বাবা ওই জলের মধ্যে ঝপাট ঝপাট করে, শরীরটা এত গরম হয়ে যায় তার বাবা জলের মধ্যে গিয়ে ওরকম করে, ঠিক আছে। তখন অনু ওর বাবাকে ওরকম দেখে, বাবা ও বাবা তুমি পুকুর দিয়ে ওঠো, বাবা ওঠো। যখন চিৎকার করে পাশে দুটো বাড়িতে লাইট জ্বলে যায় রাতের বেলা। এবার তারা বেরিয়ে আসে, কারণ পাশাপাশি একজন দেখেছে আর একজনকে বলেছে যে এরকম অমুক বাড়ির দাদা সেরকম করে, স্নান করে। তারা আর কিছু জানে না, স্নান করতেই জানে, তারা কোনোদিন তাকে উঠে যেতেও দেখেনি। এইবার পাশের যে লোক বাড়ির পুকুর পাড়ে তারা বেরিয়ে এসেছে, এসে টর্চ নিয়ে বলছে উঠুন উঠুন, আপনি কি করেন রাতের বেলা, আপনি এরকম জলের মধ্যে কেন চুপে থাকেন, এত ঠান্ডা, মানুষ ঠান্ডায় লেপ কাতা দিয়ে বেরোচ্ছেন, আপনি ডুবে বসে আছেন। তখন ওর বাবার না সম্মিত ফেরে। ওর বাবা তখন অনুকে বলে অনু আমাকে একটা গামছা এনে দে বাড়ি দিয়ে। খুব লজ্জা পায়, খুব লজ্জা পায়। তখন অনুর বাবা ওই গামছা মুড়িয়ে দিয়ে কোনো রকম চোরের মতো বাড়ি আসে, খুব লজ্জা পায়। তখন অনুর মা তার বাবার সাথে আর কথা বলে না। এবার
তার বাবা অ্যাকচুয়ালি কি করে না করে এটা কিন্তু তার বাবার কিছু হুঁশ থাকে না। এটা তো পেট চালান করেছে পিশাচিনী। এটা মানে যে পেট চালান করেছে সে তার বাবাকে এরকম করায়, মানে এইটা না, আমি কি বলবো, এটা সবার বোঝার বাইরে। এটা না একটা আবেগ, তোমাকে একটা মানে পুরো আবেগের মধ্যে বশ করে নিয়ে না তোমাকে চলে যাবে। তুমি না মানে কোনোভাবে তুমি বিষয়টা বুঝতে পারবে না যে তোমার সাথে কি হচ্ছে। যখন অনুর বাবা মাঠে গিয়ে করছে, পুকুরে এরম করছে, তখন অনুর বাবা অনুর বাবার মধ্যে কিন্তু থাকে না। উনি পুরোটা অন্য জগতে বসবাস করে, কিন্তু সমাজ তো এটা মানবে না। অনুর মা সেটা কি করে মানবে? তখন যাই হোক, অনুর মা দুদিন পর তার বাবার সাথে কথা বলে সবটা জানায়। তো তখন তার বাবা বলছে যে তুমি কি বলছো, আমি এই জন্যই কি সকালবেলা এত দুর্বল দুর্বল লাগে? আমি এত দুর্বল নিজেকে নিজে মনে করি, আমি কিছু বলি না, ভাবি রাতে ঘুম হয় না বলে আমি কি করে সমাজে মুখ দেখাবো। দুদিন পর যখন অনুর বাবা বাইরে বেরোয়, তখন সবাই পাড়ায় জিজ্ঞেস করছে, অনুর বাবা যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, ভালো জায়গায় চাকরি করতেন। তখন বলছে, দাদা কি ব্যাপার, আপনি নাকি রাতের বেলা এরকম পুকুরে স্নান করেন মধ্যরাতে, কি ব্যাপার বলুন তো? তখন আমার বাবা ওদের সামনে কেঁদে ফেলে, লজ্জায় কেঁদে। তখন আমার বাবা বলে, আমি কিছু জানি না, আমাকে মনে হয় আগে ওরা ক্ষতি করেছিল, বান মেরেছিল, কাশছিলাম, এখনো মনে হয় কিছু করেছে। তখন আমার মা বলল, না, যদি আমাকে আমার গরু বিক্রি করতে হয়, অনুদের বাড়িতে গরু ছিল, বলছে আমার যদি গরু বিক্রি করতে আমি গরু বিক্রি করে দেবো, কিন্তু আমি আমার স্বামীকে ভালো করব। তখন অনুর মা সেই যে বাবা যিনি ঠিক করেছিলেন ওনার কাছে নিয়ে যায়। ওনার কাছে নিয়ে যেতে উনি তখন বলছে যে খুব নোংরা পিশাচিনী বান চালান করেছে, খুব নোংরা। এরা কি করে, এরা তোমার সাথে রাতের পর রাত যখন খুশি হবে তার ততক্ষণ তখনই ওরা সহবাস করবে, তোমাকে পুরো একদম মানে নিকড়ে নেবে, শেষ করে দেবে। তুমি তোমার মধ্যে তখন থাকবে না, তোমার শরীরের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা হবে। তোমাকে যতক্ষণ না দুর্বল করে ফেলে দেবে ততক্ষণ ওরা তোমার সাথে ওরকম খারাপ কাজ করে যাবে। এটা করেছে। তখন বললো যে আমার কি প্রতিবেশী করেছে? বলল হ্যাঁ, তোমার প্রতিবেশী এটা করেছে, কারণ তোমাকে প্রথমে যে কাশির বানটা দিয়েছিল তুমি কাশতে কাশতে রক্ত উঠে মারা যেতে, যেহেতু ওইটা তোমার বউ খুব তাড়াতাড়ি তড়িঘড়ি ঠিক করেছে, তার জন্য ওরা আবার তোমাকে পেট চালান করেছে। তখন বলছে যেটা কি করা যায়? তখন বলছে কি করবে তোমরা, এটা আমি কাটিয়ে দিচ্ছি। তখন আমার মা বলে, না, এটা কাটালে হবে না, এটা কাটানোর আগে এইটা বন্ধন করতে হবে যাতে ওরা আবার না করে, কারণ আমাদের এত সামর্থ্য নেই আমরা বারবার কাজ করব, আমাদের এত সামর্থ্য নেই। তখন সে অনেক টাকা নেয়। তাদের যে একটা বড় গরু ছিল, যে গরু দিয়ে ওরা দুধ বিক্রি করতো, ওদের একটা সাইড বিজনেস ছিল যে ওরা গরুর দুধ বাড়ি বাড়ি দিত, সেই গরুটা তার মা বিক্রি করে দেয়, অনুশ্রীর মা বিক্রি করে দেয় সেই গরুটা। অনুশ্রীর মা তখন ওই গরুটা বিক্রি করে দিয়ে ওই বাবাকে সারিয়ে সুস্থ করে তোলে। তারপরে ওরা বহুবার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু ওরা কিছু করতে পারেনি। কিন্তু এই যে মানুষের যারা বিনা কারণে ক্ষতি করে তাদেরও কিন্তু খুব বড় ক্ষতি হয়। ঠিক 2 থেকে 3 মাস পর ওই কমলদার, যে বিবাহিত ছিল, কমলদার একটা মেয়ে হয়। কমলদার মেয়েটা হওয়ার পর থেকেই বাড়িতে না মানে শোকের ছায়া পড়ে। আজ এর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাল ওর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাল ওর কোনো ফাড়া, ওর রক্তপাত হচ্ছে, এরকম হয়। এবার বাচ্চা মেয়েটা একদম যেহেতুনিক সদ্য মেয়েটা, যেহেতুনিক ওর তখন মানে আতুরও কাটেনি, তো বাড়ির বাইরে বেরোতো না। কমলদার বউর কথা বলছি। কমলদার বউ একদম বাড়ির মধ্যেই, মানে শ্বশুর বাড়ি, তার মায়ের বাড়ি যায়নি, শ্বশুর বাড়িতেই ছিল। কমলদার বউ বাড়ি থেকে বেরোতো না, বাড়ির মধ্যে সবসময় থাকতো। এবার কমলদার যে দিদি আছে, দিদির মেয়ে আছে একটা, সে মেয়েটা আবার বড়, প্রায় 16-17 বছর বয়স।
এবার যখন মানে আতুরটা উঠবে, তারপরে তাদের বাড়িতে পুজো পার্বণ হবে, বাচ্চা হয়েছে, খুব খুশির একটা ইয়ে। কিন্তু বাচ্চা হলেও, আনন্দ হলেও, ওদের বাড়িতে কারোর না কারোর ক্ষতি হতোই। কিন্তু ওরা যে ওই যে মানুষের খারাপ করে আবার গিয়ে ঠিক করে নিত, এরকম একটা ব্যাপার ছিল। এবার যখন ও দিদির মেয়েটা আসে, ওই 16-17 বছর বয়স, ওর নাম তনু, দিদির মেয়েটা একদিন রাতের বেলা কি করে, ওদের বাড়ির পেছন দিকটাই ছিল আমবাগান। ওই কমলদাদের বাড়ির পেছন দিকটা আমবাগান, যে আমবাগানের পুকুরে বাবা যেত স্নান করতে, ওই যে আমবাগানের মাঠ, ওই আমবাগানে রাতের বেলা ওই কমলের যে বাচ্চাটা ছিল, যার মানে সদ্য বাচ্চা, কিন্তু তখন তার আতুর চলছে মায়ের, সেই বাচ্চাটাকে সে তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে গিয়ে সে কি করে, বাচ্চাটার হাত কামড়ে, হাতের পুরো একদম মানে মাংস ছিঁড়ে দেয়, ওইটুকুনি বাচ্চা। আর বাচ্চাটা প্রচন্ড রাতে চিৎকার করে কাঁদছে, প্রচন্ড শীতকাল, এত চিৎকার করে কান্নার শব্দ, পাড়ার সবাই বলছে কার বাড়ির বাচ্চা তো কাঁদছে রে, এত রাতের বেলা বাচ্চা কাঁদছে। এইদিকে কমলদার বউ, কমলদার মা, বাবা, দিদি সবাই কিন্তু কান্নার আওয়াজ পাচ্ছে। এইদিকে দেখে কমলদার দিদি, দেখে তার পাশে মেয়ে নেই, আর কমলদার বউ দেখে তার পাশে তার ছোট্ট সন্তানটি নেই। তখন খোঁজ 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 ওই কান্নার আওয়াজ ধরে গিয়ে দেখে ওই ওদের বাড়ির পেছনে আমবাগানে বসে বাচ্চাটা, এরকম মেয়েটা যে 16 বছর বয়স, এরকম পা দুটো দুদিকে এরকম করে ফাঁক করে বসে বাচ্চাটাকে কোলের মধ্যে রেখে ওর হাত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে, মানে এইখানটা, বাচ্চা তো কচি বাচ্চা, ভাগ্যিস ওর আঙুল টাঙুল খেয়ে নেয়নি, কোনোভাবে একটু কামড়েছে, রক্ত বেরোচ্ছে গলগল করে, ওইটুকুনি বাচ্চা। তারপর তো দিদি কমলদা গিয়ে কোনো রকমে ওখান থেকে দুজনকে আলাদা করে বাড়ি নিয়ে আসে। এবার বলছে যে তুই আমার বাচ্চাকে নিয়ে গেছিস কেন, দিদির মেয়েকে বলছে কমলদার বউ তো খুব কাঁদছে। কমলদার বাবা তখন সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে দৌড়ায় তার মাকে নিয়ে। এদিকে দিদির সাথে লেগে গেছে ভাইয়ের ঝামেলা, কারণ ভাই কি করেছে, দিদির মেয়েকে 2 চড় মেরেছে। এবার বলছে যে আমার মেয়েকে ও খেয়ে নিচ্ছিল। এবার ওদের বাড়িতে প্রায় এরকম কিছু না কিছু নিয়ে লেগে থাকে। রাতের বেলা বিশাল ঝামেলা, পাড়ার লোক সব বাড়ির সামনে জড়ো হয়ে গেছে, যেটা কেন কিসের জন্য হচ্ছে। তখন ওরা বুঝতে পারে যে ওরা তো মানুষের ক্ষতি করে, এরকম কারোর কিছু একটা ক্ষতি করে এসেছিল, যেই কাজটা ওই আতুরের মধ্যে করে। আর ওই ওর দিদির মেয়ে যে আসে না, ওই কাজটা ওদের বাড়িতে করে রাখা ছিল। ওই কাজটা ওরা যেদিন দিদির মেয়েরা আসে, পরের দিন ওই বাড়িতে ফেলার কথা ছিল। ওরা এরকম লোকের ক্ষতি করে বেড়ায়। আর ওর দিদির মেয়ে কি করেছে, ওই সন্ধ্যাবেলা বোনকে নিয়ে খেলা করছিল, মানে কমলের সেই মেয়েটাকে নিয়ে যখন খেলা করছিল, করতে করতে ওইটা বারান্দায় রাখা ছিল একটা ছোট্ট মাটির প্রদীপ, ফাড়, এরকম কিছু জিনিস যেগুলো দিয়েছিল করে খারাপের জন্য, কারোর বাড়ির ভিটেতে ফেলতে হবে। ওই যে দিদির মেয়ে ওগুলোকে বাইরে ফেলে দেয়, ও বাচ্চা মানুষ, অত মাথায় নেই, ওখানে ঘুরছিল, পায়ে ঠায় লেগেছে, পড়ে গেছে কিছু, ও বাইরে ফেলে দিয়েছে। আর ওই যে খারাপ কাজটা যে করেছিল, সেইটা ওই কমলদার দিদির মেয়ে শরীরে চলে যায়। এই ছিল ঘটনা। এবার আমরা কমেন্ট পড়বো। প্রথম আমাদের কমেন্ট করেছে জাসমিন কালাম, বলেছে হাই দিদি ভাই, কেমন আছো? আমি খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপর সন্ধ্যা মণ্ডল, তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই, তারপর জাসমিন কালাম বলেছে তুমি আমার কমেন্ট পড়ো প্লিজ, ভিডিওতে আমার নাম বলো। আচ্ছা, বলে দিলাম। তারপরে তৃষা মণ্ডল বলেছে দিদিভাই ফার্স্ট লাইক আমি করেছি, আমার নামটা নিও প্লিজ, হাই তৃষা। তারপরে আমাদের ভাস্কর অধিকারী ভাই বলেছে বড় মা কেমন আছো? আমি ভালো আছি গো। তারপর কমেন্ট করেছো সিংখা বণিক, বলেছো দেবলীনা বণিক মা লাভ ইউ টু। তারপরে শ্রীঙ্খা বণিক বলেছো সেই একই সেম, অনেক ইমোজি দিয়েছো, খুব ভালো লাগলো। তারপর কমেন্ট করেছো সীমা দাস মুন্না, দিদিভাই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও বোন। তারপর জাসমিন কালাম
বলছে আমার নাম বললে না। তুমি হয়তো পরে কমেন্ট করেছো, কেন বলবো না, আমি সবারই তো নাম বলি। তারপর চিরঞ্জিত চ্যাটার্জি লিখেছেন হাই হ্যালো। তারপর সন্ধ্যা মণ্ডল দিদিভাই বলেছে সোনা মা, আমার বাড়িতে দুটি নিম গাছ আছে, বাড়ির পূর্ব পশ্চিম বাম ও ডান দিকে। কয়েক বছর আগে একদিন আবিষ্কার হয় এই যে ডান পশ্চিম দিকের গাছে একটা মাদুলি বেঁধে রেখেছে কেউ। কেন, কি কারণে রেখেছে তা আজ অব্দি জানতে পারলাম না, তুমি আমাকে একটু জানিয়ে দিও সোনামা। দেখো, বাড়ির গাছে, নিম গাছে বিশেষ করে যে মাদুলি কেউ রেখে গেছে, সেটা কোনো একটা ক্রিয়া করেছে, ঠিক আছে? সেটা শরীর স্বাস্থ্য হোক বা বাড়ির কোনো রকম একটা ক্রিয়া করেছে, যেটা খারাপ ক্রিয়া, এটা কোনো ভালো কাজ না। সেই ক্রিয়াটা করে গাছের মধ্যে ঝুলিয়ে এসছে। মানে ধরো কারোর প্রপার যদি নাম করে যদি কাজটা করে, তো গাছের মধ্যে ঝোলানো ডালের মধ্যে এই কারণে হাওয়ায় সেই মাদুলিটা যত দুলবে তার কাজটা ততটা সাকসেস পাবে। এবার তোমাকে সেটা লক্ষ্য রাখতে হবে যে তোমাদের বাড়িতে এরকম কোনো খারাপ কিছু ঘটছে কিনা বা ঘটেছে কিনা এতদিনে, যে ওই মাদুলিটা দেখার পরে তুমি বুঝতে পেরেছো। তারপর ঈশান প্রো ম্যাক্স বলেছে দিদি পরের বার ইনফিনিটি টুসুকিয়ামি ব্যাপারে বলো না কিছু গল্প। এটা তো তোমাকে প্রিন্সের কাজ দিয়ে শুনতে হবে, এই সব বিষয় নিয়ে আমার নলেজ নেই। আচ্ছা, তারপর রূপা দে তারপর কমেন্ট করেছে। সুনিতা চন্দ্র বলেছে দিদি ভালো আছো? জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। হ্যাঁ বোন, আমি ভালো আছি। ভালো না থাকলে এত শত শত মানুষের কাজ করব কি করে? জলি হাজরা দিদিভাই বলেছে আজকের ঘটনাটা সত্যি বলছি বনু, আমার খুব ভালো লেগেছে। তুমি কেমন আছো বোন? আমার অনেক ভালোবাসা নিও। লাভ ইউ টু বনু, লাভ ইউ টু দিদিভাই, আমি খুব ভালো আছি গো। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো, দেখি কে। সঞ্জীব মিত্র। সঞ্জীব মিত্র কমেন্ট করেছো, বলেছো বড় ফ্যামিলি হলে কতজনের নামে করব, জানলে তার উপর রাগ হবে, তার থেকে কে করেছে না জানলেই ভালো। আমি চাই আমার ব্যবসা থেকে অর্থ বেশি ও শরীর ভালো থাকলে সবকিছু ঠাকুরের পূজা বড় করে করব। ভালো কথা, অনেকেই জানতে চায়, অনেকে জানতে চায় না, অনেকেই খুব আগ্রহ নিয়ে জানতে চায়। তারপরে সুজাতা দাস কমেন্ট করেছো। তারপরে সমীর কুমার, এক মিনিট একটু দেখে বলতে হবে, সমীর কুমার মুর্মু। আচ্ছা, সমীর কুমার মুর্মু কমেন্ট করেছো। আচ্ছা, তারপর পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো আমাদের ফার্স্ট কমেন্ট শ্রেয়াস ভাই করেছো। সুজাতা দাস দিদিভাই কমেন্ট করেছো। রূপা সেট কমেন্ট করেছো, বলেছো খুব ভালো লাগলো ঘটনাগুলো। গঙ্গা বৈরাগী বলেছে দুটো ঘটনাই খুব ভালো। সোমা দাস পরিবার থেকে বলেছে দুটো ঘটনাই দারুণ লাগলো। সঙ্গীতা দিদিভাই বলেছো খুব ভালো লাগলো। মণিদীপা ব্যানার্জি বলেছে দুটো ঘটনাই দারুণ। তারপরে সুমনা ভট্টাচার্যা বলেছো খুব ভালো লাগলো। আব্দুল হক ভাই বলেছো ঘটনাগুলো বেশ ভয়ের, তবে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদি আজকের ঘটনার জন্য। ধন্যবাদ তো তোমাকে দেওয়া দরকার ভাই, তোমাদের দেওয়া দরকার, ভাই বোন দিদি ভাই যারা আমাকে প্রতিনিয়ত দেখো আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের জন্যই তো মনে উৎসাহ পাই ভিডিও করার। আচ্ছা, সুমিতা বিশ্বাস বলেছে দুটো ঘটনা খুব ভালো লাগলো। উমা ঘোষ বলেছো ম্যাম আমার নাকেও মাঝে মাঝে পচা গন্ধ লাগে, এই যেমন আজ 18/10/2025 12:30 দুপুরে হঠাৎ গন্ধ লাগলো। আমি রান্নাঘরে সবজি কাটছিলাম, কি করব বলবেন প্লিজ? আগে দেখতে হবে যে এই যে দুর্গন্ধ যেটা শুনছো পাচ্ছ অ্যাকচুয়ালিও, সেই দুর্গন্ধটার কোনো উৎস আছে নাকি? হতে পারে বাড়ির আশেপাশে কোনো পচা ড্রেন, খাল, জমানো কোনো গাছপাতা, অথবা সবজির খোসা বা রান্নাঘরে কোনো ডাস্টবিন, এরম জায়গা দিয়ে আসছে কিনা। যদি না হয় তাহলে পরে ভাববে কোনো নেগেটিভ এনার্জি অথবা কেউ কোনো ক্ষতি ঘরে করে রেখেছে বাস্তুতে।
তারপর কিষাণু মান্না বলেছো চলে আসলাম ঘটনা শুনতে। জল্পনা মজুমদার বলেছে দিদি ভাই হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি বোনের। দেখো শেষ হতে চললো, বোনের কমেন্ট পড়ে তোমাদেরকে বলছি সবাইকে শুভ আমাদের মানে দীপাবলি। সবাই খুব 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 ভালো করে আনন্দ করো, সবার জীবনে যেন আলো ভরে উঠুক এটাই প্রার্থনা করব, অন্ধকার মুছে যাক। আর হ্যাঁ অবশ্যই কিন্তু খুব সতর্কে কিন্তু বাজি টাজি ফাটাবে, কেন বলতো যেন হাতে টাতে লেগে না যায়। এখন কিন্তু অনেক রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, চারপাশে শোনা যাচ্ছে, খুব সাবধান। শব্দবাজি তো দরকার নেই ফোটানোর, ওই ফুলঝুরি আমি যেগুলো পছন্দ করি, ফুলঝুরি দড়িবাজি ছোট থেকে, ঠিক আছে, তারাবাজি, তারপর তোমার তুপড়ি, তারপর যে স্কাই মানে আকাশে যেগুলো হয় কি যেন বলে, যাই হোক আমার এখন মাথায় আসছে না। হ্যাঁ সেল, হ্যাঁ সেল, এগুলো খুব ভালো লাগে। ফার্স্ট থেকে প্লিজ বলে দিচ্ছে সেল। সত্যি কথা, মানে ও না অন ক্যামেরায় বলো অফ ক্যামেরায় আমার বাবা। আচ্ছা প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো আজ দুটি ঘটনাই ভালো ছিল, তবে শেষের ঘটনাটা খুব মর্মান্তিক ছিল। এই পৃথিবীতে কত মানুষের জীবনে কত ঘটনা ঘটে, তাই না? সত্যি তাই। ভালো থেকো সোনা বোন, তুমিও ভালো থেকো। আচ্ছা বিদিশা সরকার বলেছো আজকের দুটো ঘটনাই খুব ভালো লাগলো, তবে দ্বিতীয় ঘটনাটা ভয়ের থেকে বেশি কষ্ট ছিল একদম। বন্দনা দাস অনেকদিন পর কমেন্ট করেছো, বলেছে জয় বড় মায়ের জয়, জয় সোনা বোনের জয়। হ্যাঁ গো, অনেকদিন ঠিক মতো তোমার সঙ্গে যোগাযোগ করা হয়ে উঠেনি, তাই কমেন্ট করা হয়নি। ভালো থেকো আর এইভাবে সকলকে বড় মায়ের আশীর্বাদ ও সেবা প্রদান করতে থাকার অনেকগুলো লাভ হার্ট দিয়েছে। তমাল মণ্ডল বলেছে দিদি অনেকদিন পর আবার এলাম, এর আগে দীঘা পুরীর ঘটনা শুনলাম, সত্যি খুব ভয়ঙ্কর। নিউ টাউন থেকে তমাল মণ্ডল। চলো এখনের মতো আসবো, সবার কমেন্ট পড়েছি, সবাই খুব ভালো থেকো, হ্যাপি দিওয়ালি সবাইকে বললাম আমার ইউটিউব পরিবারের। আর আজকে যারা যারা নতুন আমার ঘটনা শুনছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কালকে কিন্তু দারুণ একটি আসছে টিপস। এখনের মতো টাটা, লাভ ইউ টু, গুড নাইট।